নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে বৌদ্ধ অন্তর্ধান রহস্য দ্বিতীয় পর্ব। বেশি দেরি করালাম না, কারণ কথা দিয়েছিলাম খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় পর্ব। ডিটেকটিভ মাহি সিরিজের এই প্রথম কাহিনীর প্রথম পর্বটি আপনাদের অনেকেরই ভালো লেগেছিল এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়েছিলেন আপনাদের কতটা ভালো লেগেছিল এবং কি কি ত্রুটি আপনারা পেয়েছিলেন। যাই হোক, আমরা বেশি দেরি করিনি, নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্ব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে ডিটেকটিভ মাহি সিরিজের প্রথম কাহিনী বৌদ্ধ অন্তর্ধান রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ফোনটা রেখে একটা ডায়েরি খুলে বসল মাহি। এখনো পর্যন্ত যা যা তথ্য সে পেয়েছে সুবিধার জন্য সেগুলো ওই ডায়েরিতে লিখে রাখল। পরের দিন সকালে তিলকের বাড়িতে গিয়েই সেই ডায়েরিটা তিলককে একবার দেখিয়ে নিল সে। তিলক খুশি হয়ে বলল, এটা খুবই ভালো কাজ করছো মাহি, এটা তোমার অনেক উপকার হবে। হ্যাঁ দাদা, ওই জন্যই। আর তাছাড়া আমার প্রথম কাজ একেবারে নিখুঁত নির্ভুলভাবে করতে চাই। আচ্ছা, আপনার বাবাকে এবার ডেকে দিন। চলো, তোমাকে বাবার ঘরে নিয়ে যাচ্ছি। তিলকের বাবা নারায়ণ চক্রবর্তী মন দিয়ে বই পড়ছিলেন। তিলকের ডাকে ফিরে তাকালেন। বাবা, একটু ডিস্টার্ব করলাম। আরে না রে, ডিস্টার্ব কেন হব, আয় আয়। মাহিকে দেখে ভ্রু কুঁচকে বললেন, আপনি কে? চিনতে পারলাম না তো। তিলকের বন্ধু? না বাবা, আমার ছোট ভাই বলতে পারো, সৌরদ্বীপের পরিচিত। ওর নাম মাহি। নমস্কার আঙ্কেল, আশা করি ভালো আছেন। হ্যাঁ, ঠিক আছি। তুমি? আমিও ঠিকঠাক আঙ্কেল। বাবা, আসলে মাহিকে অহনার কেসটা দিলাম, দেখি ও রহস্যের সমাধান করতে পারে কিনা। অবশ্য আমাদের সৌরর বিশ্বাস এত ঠুনকো নয়। আচ্ছা, আমি গেলাম। হ্যাঁ, তোমরা কথা বলো। কিছুক্ষণ থেমে তারপর মাহি জিজ্ঞেস করল, আঙ্কেল, অহনাদির সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? খুবই ভালো গো, আমরা প্রায় বন্ধুই ছিলাম, নামেই শ্বশুর বৌমা। আচ্ছা, তা একটু বিস্তারিত বলুন না, মানে ওনার সাথে আপনার কি কি বিষয়ে কথা হতো? কথা তো ওই বেশিরভাগই আমার চাকরি নিয়েই হতো। আসলে ওর প্রবল আগ্রহ ছিল আমার কাজের বিষয়ে জানার। আমারও বলতে ভালোই লাগতো। এমনিতে তো কাউকেই কিছু বলতে পারতাম না, যেহেতু প্রোটোকল ছিল। আর বাড়ির কারোরই কোনো আগ্রহও ছিল না। তাই ও আসার পরেই আমার কাজের বিষয়ে একটু বলার সুযোগ পেয়ে যেন একটু অক্সিজেন পেতাম। আপনার মনে হয় না আপনি ভুল করেছেন? কি ভুল করেছি বুঝলাম না। এই যে আপনার কাজের বিষয় সবকিছু বলতেন ওনাকে, এটা তো একেবারেই ভুল কাজ করেছেন, তাই না? কেন? বৌমাকে আপন ভাবাই কি অন্যায়? বাড়ির মেয়েকে যদি সব বলা যায়, তবে বৌমাকে কেন নয়? কথাটা ঠিকই বললেন, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ফলে না আঙ্কেল, আপনি এটুকু তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আপনার বৌমা মানুষটাই ভুল ছিল। সে তো ঠিকই, না হলে আর ছেড়ে গেল কেন? দেখুন আঙ্কেল, আমাকে সবটা বিস্তারিতভাবে বলুন, ঠিক কি কি বলেছেন ওনাকে? ওইভাবে তো খেয়াল নেই। ওই রয়ের কাজ কিভাবে হয়, কি কি প্রোটোকল থাকে, এসবই। আচ্ছা, আপনার কখনো সন্দেহ হয়নি যে এত কৌতূহল কেন ছিল ওর? মাঝে মাঝে অদ্ভুত লাগতো একটু, কিন্তু অত মাথা ঘামায়নি। এত নিষ্পাপ ওর মুখখানা ছিল যে কেউই দেখলে ঠকে যাবে। ওকে, আর উনি কখনো ওনার ব্যক্তিগত বিষয়ে কিছু বলতেন না আপনাকে? না, যত কথা
আমার বা এই বাড়ির বিষয় নিয়েই হতো। কখনো হয়তো তিলক বা রাজশ্রীর বিষয়েও কথা হয়েছে। রাজশ্রী আমার মেয়ে, আর তিলকের একমাত্র বোন। মেয়েটা 2 বছর হলো ওই একভাবে পড়ে আছে। তিলক তা সবটাই বলেছে আমাকে। খুবই প্যাথেটিক। আচ্ছা, আপনিও কখনো কিছু জিজ্ঞেস করেননি অহনাদিকে? ওর বাড়ির কোনো বিষয়ে কখনো কোনো কৌতূহল হয়নি আপনার? হ্যাঁ, মা বাবার কথা জিজ্ঞেস করেছি কয়েকবার। ও এড়িয়ে যেত। তারপর একদিন বলল ওর মা বাবা নাকি কখনো ওর ভালো চায় না। তারা নাকি খুবই স্বার্থপর, নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকেন। তাই ও তাদের একদমই পছন্দ করত না। তাই আমাকেও রিকোয়েস্ট করেছিল ওদের বিষয়ে কিছু না জিজ্ঞেস করতে। তারপর থেকে আর কিছুই জিজ্ঞেস করিনি। কতটা চালাক মহিলা! সবটা একদম গুছিয়ে সাজিয়েছিল, আর সুযোগ বুঝেই কেটে পড়ল। কিন্তু কি কারণ হতে পারে বলো তো? তদন্ত তো করছো, কিছু জানতে পেরেছো? জানতে তো অনেক কিছুই পেরেছে আঙ্কেল, কিন্তু এমন কিছুই এখনো হাতে আসেনি যাতে কনফার্ম কিছু বলতে পারা যায়। মানে ও কেন এসেছিল, কেনই বা চলে গেল, আর এখনই বা কোথায় আছে, এসব কিছুই জানতে পারিনি। হ্যাঁ, শুধু একটা বিষয় কনফার্ম যে ও কোনো একটা উদ্দেশ্য নিয়েই এসেছিল। হয়তো সেটা সফল হয়েছে, তাই চলে গেছে। আচ্ছা, একটা কথা বলো, এটা কোনো ছেলের জন্য করতে পারে ও? মানে ওই যে বলে না, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সম্ভাবনা আছে, কিন্তু আমার মনে হয় এত ছোট কোনো কারণ নয়। মানে আমি বলতে চাইছি, অনেক বড় কোনো উদ্দেশ্য ছিল ওর। সেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের বিষয়টা তুচ্ছ। যাই হোক, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, একবার যখন এই রাস্তায় হাঁটতে শুরু করেছি, আমি আমার 100% দিয়ে গন্তব্যস্থলের দিকে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব। পথ যত কঠিনই হোক না কেন, হার আমি মানব না। তোমাকে আগাম শুভেচ্ছা রইল বাবা। আমিও সেদিনের অপেক্ষা করব। অহনার কাছে যে আমার অনেক প্রশ্ন আছে, আর ওকে উত্তর দিতেই হবে। ও তো শুধুই তিলককে নয়, ও আমাকেও ঠকিয়েছে। এক বাবার বিশ্বাসকে ঠকিয়েছে। গলাটা ঝেড়ে মাহি বলল, আঙ্কেল, আমি একটু আপনার মেয়ের সাথে দেখা করব। তিলক দাকে আগেই বলেছি, উনি তো এখন নেই, তাই আপনাকে রিকোয়েস্ট করছি ওনার কাছে যদি একবার নিয়ে যান। কিন্তু ওখানে গিয়ে তুমি কি করবে? ও তো একটা নীরব পুতুল। দরকার আছে আঙ্কেল। আমার বিশ্বাস এই নীরব পুতুলও অনেক ক্লু দিতে পারে। ইনফ্যাক্ট ওনার মনের মধ্যেই হয়তো ক্লুগুলো জমে আছে। কি যে বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর কাছে কি করে ক্লু থাকবে? ও তো সেই কবেই, আর অহনার নিখোঁজ হবার বিষয়টা তো ও জানেও না। সবই মানছি, তাও আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমাকে একটু নিয়ে চলুন। আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলবো। নারায়ণ চক্রবর্তী আর কোনো প্রশ্ন না করে মাহিকে মেয়ে রাজশ্রীর কাছে নিয়ে গেলেন। দেখো বাবা, কিভাবে বসে আছে, যেন প্রাণী নেই মনে হচ্ছে। চোখ দুটোই শুধু খোলা, অথচ কোনো জ্ঞানই নেই। সেই যে ওর মাকে পড়ে যেতে দেখল, সেই যে চিৎকার করেছিল, আর কথা বেরোয়নি ওর মুখ থেকে। অবশ্য নিজের মাকে ওইভাবে দেখলে কোনো সন্তানই বা ঠিক থাকতে পারে? রাজশ্রী একটা হুইল চেয়ারে বসেছিল। ওর চোখ দুটো খোলা, কিন্তু স্থির। চোখের পলক একেবারেই পড়ছিল না। থেকে থেকে চোখ থেকে শুধুই জল পড়ছিল। ওর দেখাশোনা করে যেই আয়া, সে চোখের জল বারবার মুছে দিচ্ছিল। মাহি এক দৃষ্টে তাকিয়েছিল ওর দিকে, তারপর ওর সামনে গিয়ে দাঁড়ালো।
নারায়ণবাবু অস্থির হয়ে বলে উঠলেন, কি করছো কি মাহি? অত সামনে যেও না, ভয় পেয়ে যাবে। ও কিছু করতে পারে না ঠিকই, কিন্তু সজ্ঞানে আছে। ওর চোখ কান নাক সব ইন্দ্রিয়ই সজাগ। ডক্টরই এ কথা বলেছেন। ও সব দেখতে শুনতে পায়, অনুভবও করতে পারে, শুধু চাইলেও কিছু বলতে পারে না। তুমি প্লিজ সরে এসো বাবা, আমি চাই না ও কোনোভাবেই। আপনি প্লিজ এত ব্যস্ত হবেন না আঙ্কেল। বিলিভ মি, ওনার কিচ্ছু হবে না। আমার শুধুই কিছু প্রশ্ন আছে ওনাকে, সেগুলো জিজ্ঞেস করেই চলে যাব। কি বলছো কি? ওকে প্রশ্ন করবে, কিন্তু ও তো উত্তর দিতে পারবে না। বরং তোমার প্রশ্ন শুনে ও উত্তেজিত হতে পারে। আঙ্কেল 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 প্লিজ বোঝার চেষ্টা করুন। ইটস ইম্পর্টেন্ট, সো প্লিজ কাইন্ডলি কোঅপারেট। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কেন করছো এরকম? মাহি রাজশ্রীর হুইল চেয়ারের সামনে গিয়ে মাটিতে বসে পড়ল। তারপর বলল, রাজশ্রী ম্যাডাম, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, প্লিজ উত্তর দেবেন। অবশ্য আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না, যদিও আমার বিশ্বাস চেষ্টা করলেই পারবেন, তবে তার দরকার নেই। আপনি শুধু রিয়্যাক্ট করলেই হবে, আমি আমার অ্যান্সার পেয়ে যাব। নারায়ণবাবু আবার বললেন, মাহি, তুমি কি প্রশ্ন করবে ওকে? মাহির কোনো উত্তর না দিয়ে রাজশ্রীকে জিজ্ঞেস করল, রাজশ্রী ম্যাডাম, আপনার মায়ের মৃত্যু খুবই বেদনাদায়ক, কিন্তু আমার বিশ্বাস এটা অ্যাক্সিডেন্ট নয়। ঠিক কি হয়েছিল সেদিন বলবেন? পাগল হয়েছো? এসব কি জিজ্ঞেস করছো ওকে? আর অ্যাক্সিডেন্ট নয় মানেটা কি? শুভশ্রী তো ছাদ থেকেই পড়ে গিয়েছিল, একেবারে অ্যাক্সিডেন্ট কেস এটা। আর রাজশ্রী তো সেটা দেখেই শকে চলে গেল, আর তুমি কি না বলছো? প্লিজ আঙ্কেল, প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন, আর একটু চুপ থাকুন। সরি, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি। নারায়ণবাবু চুপ করে গেলেন। এদিকে সেই প্রশ্ন শুনে রাজশ্রীর কোনো অভিব্যক্তি লক্ষ্য করা গেল না। তাই মাহি আবারও বলল, রাজশ্রী ম্যাডাম, আপনি প্লিজ চুপ করে থাকবেন না। বলুন না, এটা অ্যাক্সিডেন্ট নয় তো? উনি ছাদ থেকে পড়ে যাননি তো, তাই তো? ওনাকে নিশ্চয়ই কেউ ঠেলে দিয়েছিল, হ্যাঁ কি? তাই তো বলুন। আচ্ছা, বলতে পারছেন না যখন, তখন অন্তত কিছু একটা রিয়্যাক্ট তো করুন প্লিজ ম্যাডাম। এটা জানা খুবই দরকার আমাদের। আপনার বৌদি অহনাদি হঠাৎই নিখোঁজ হয়ে গেছে। আমার ধারণা কোনো বড় উদ্দেশ্য ছিল ওনার, আর মেবি আপনার মায়ের মৃত্যু ওনার উদ্দেশ্যের সাথে রিলেটেড। তুমি এসব কি বলছো মাহি? আমি তো কোনো যুক্তি পাচ্ছি না, শুধুই আশ্চর্য হচ্ছি শুনে। আমি আপনাকে পরে সব বলবো আঙ্কেল, এখন যেটা চাইছি করতে দিন। মাহির কথাটা শেষ হতেই রাজশ্রীর গলা দিয়ে হালকা গোঙানি শোনা যাচ্ছিল। মাহি এক্সাইটেড হয়ে উঠল। দেখুন আঙ্কেল, দেখুন দেখুন, উনি রিয়্যাক্ট করছেন। প্রথম প্রশ্নে না করলেও শেষ প্রশ্নে করেছেন, অর্থাৎ অহনাদির প্রসঙ্গ উঠতেই উনি উত্তেজিত হয়ে পড়েছেন। এবার জানতে হবে কেন। রাজশ্রীদি, প্লিজ প্লিজ কিছু বলার চেষ্টা করুন প্লিজ। রাজশ্রীদি, স্পিক আউট প্লিজ। রাজশ্রীর কপাল ঘামে ভিজে যাচ্ছিল, ওর গলা থেকে সেই গোঙানি যেন আরো বেড়ে গিয়েছিল। নারায়ণ চক্রবর্তী মেয়েকে ওভাবে দেখে আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, অনেক হয়েছে মাহি, তুমি এবার যাও, যাও যাও, বাড়ি যাও। আমাদের একটু একা ছেড়ে দাও প্লিজ। আমি আর আমার মেয়েকে এভাবে দেখতে পারছি না। ও যেমন ভাবেই থাকুক, তবু তো আছে। ওকে কোনোভাবেই হারাতে পারবো না আমি। শুভশ্রীকে হারানোর যন্ত্রণা শুধু ওর মুখ চেয়েই ভুলে থাকি আমি। তিলকের ব্যস্ত জীবন, এই মেয়েটাকেই তো নিয়ে আছি আমি। যাও প্লিজ, তুমি এখন যাও মাহি, আমি হাত জোর করছি তোমার কাছে। মাহি আর কিছুই না বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর বাড়ি গিয়ে কেসটা নিয়ে কিছু বিষয় ভাবতে লাগলো।
তারপর সেগুলো ডায়েরিতে পয়েন্ট করে লিখে রাখলো। এমন সময় ওর বৌদি অনামিকা ঘরে চা নিয়ে এলো। কিরে মাহি, চায়ের ডাক পেলাম না, কি ব্যাপার বলতো? কটা বাজে বৌমনি? এখনো তো বিকেলই আছে দেখছি। কেন, তোর কাছে ঘড়ি নেই? মাহি ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাবা 6:30 বেজে গেল, তাও এত আলো। আমি তো ভাবছিলাম 6টাও বাজেনি হয়তো, তাই চায়ের কথা বলিনি। তুমি তো জানো ঠিক 6টায় আমি চা খাই। ওই জন্যই তো আমি অবাক। যে ছেলে আধা ঘন্টা আগে থেকে চা চা করতে থাকে, সে কিনা আধ ঘন্টা পরেও চুপ। এই কি হয়েছে বলতো? তোকে কেমন একটা স্যাড দেখাচ্ছে। না বৌমনি, স্যাড নয়, তবে চিন্তিত। কেসটা নিলাম ঠিকই, কিন্তু সমাধানের কোনো আশা দেখতে পাচ্ছি না। এই, তুই না আমার ভাই, আর আমার ভাই হয়ে তুই এভাবে নেগেটিভ চিন্তা করছিস? কি করব বৌমনি, পজিটিভ চিন্তা কিছুই আসছে না তো। কিন্তু কেন? তদন্ত তো করছিস, একটু ধৈর্য রাখ, আস্তে আস্তে সব সমাধান হবে। কিন্তু কিভাবে বৌমনি? আর ম্যাজিক তো আর নয়। সে তো ঠিকই। আচ্ছা শোন, আমাকে আগে বল, এই কদিন তদন্ত করে কি কি জানতে পেরেছিস? হয়তো জানলে আমিও তোকে কিছু হেল্প করতে পারবো। বলছি। বৌদিকে সবটা বলল মাহি। সব শুনে অনামিকা বলল, দেখ, তুই একদম ঠিকই যাচ্ছিস, তবে এমন একটা কিছু পাচ্ছিস না যাতে তোর জার্নিটা সহজ হয়। আমি বলি কি, এত ভাবিস না, একটু ধৈর্য ধর, আস্তে আস্তে লক্ষ্যের দিকে তুই ঠিক পৌঁছবি। মিলিয়ে নিস আমার কথা, একদম ঠিক ফলবে। থ্যাংক ইউ বৌমনি, তোমার এই কথাগুলোই অনেক শান্তি দিল। কিন্তু আমি শুধু ভাবছি, যেটা চাইছি সেটা করব কি করে। কিন্তু তুই চাইছিস কি সেটা তো বল। বৌমনি, আমার বিশ্বাস এই রাজশ্রী আমাকে লক্ষ্যের দিকে পৌঁছে দিতে পারে। ওকে এভাবে বারবার যদি প্রশ্নগুলো করা যায় আর পুরনো কথা মনে করানো যায়, হ্যাঁ তাতেও উত্তেজিত হবে, কিন্তু এভাবেই একদিন সব জানা যাবে, সবটা। হ্যাঁ, তো প্রবলেম কি আছে? তুই চেষ্টা করে যা। ওর বাবা বাধা দিচ্ছে, তাই না? হ্যাঁ তো, আর এটাই তো বিগ প্রবলেম। মানছি উনি ওনার দিক থেকে ঠিক, আমার প্রিয়জনের ক্ষেত্রেও হয়তো আমি এভাবেই বাধা দিতাম, কিন্তু এর চেয়ে ভালো উপায় যে আর নেই। এমন সময় মাহির ফোনটা বেজে উঠল। হ্যাঁ শিকা, বল। ওকে, খুব ভালো খবর। তাহলে কাল যাই দেখা করতে। ওকে ওকে, রাখলাম। কিরে, বউ কি বলছে? ওর মামা পুলিশে আছে। ওই আসলে বৌমনি, পুলিশকে তো ইনভলভ করতেই হবে, না হলে কাজ ঠিক মতো এগোবে না। জানোই তো প্রাইভেট ডিটেকটিভের সীমা খুবই সীমিত। যাই হোক, আমি চাইছিলাম জানাশোনা কেউ হোক, আর পেয়েও গেলাম। কাল দেখা করবে বলেছে। দেখি কেসটা বলি, আশা করি সাহায্য পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করবেন, তাও আবার তোর মামা শ্বশুর। আচ্ছা, তোর আর কতদিন ডেট করবি বলতো? 5 বছর তো হয়েই গেল। বলি, বিয়ের প্ল্যানটা আছে তো নাকি? বলা যায় না, আজকালকার জেনারেশন বোঝা দেয়, দুম করে ব্রেকআপ হয়ে যায়। বৌমনি, তুমি আমাকে এই চিনলে? আমি এরকম? আরে না না, তুই তো খুব ভালো ছেলে, আর ইশিকাও ততটাই ভালো, কিন্তু তোদের জেনারেশন তো মানে এত মডার্ন, তাই কখন আবার মত বদলে যায়। ওই, ওভাবে তাকাচ্ছিস কেন? আহা, রাগ করে না বাবু। বৌমনি, তোমায় জানিয়ে রাখি, আমরা 5 বছর কেন 10 বছর ডেট করলেও একদিন ঠিক বিয়ে করব। আর আমরা তো মন থেকে কবেই বিয়ে করে নিয়েছি। শুধুই আইনত বা সমাজে বিয়েটাই কি সব? মানে মনে মনে তো দুজনের শিব পার্বতী, আর কি চাই। বাবা, আর পারি না, যাই রাতে রান্না বসাই। আরে চাটা শেষ কর। পরের দিন কেষ্টপুর থানায় গিয়ে ইশিকার মামা ওসি কানাই বসাকের সঙ্গে দেখা করলো মাহি। ইশিকাও সঙ্গে ছিল। ওনাকে পুরো ঘটনা প্রথমে বিস্তারিতভাবে জানালো মাহি। সব শুনে কানাই বসাক বললেন, যা শুনলাম তাতে এটুকু তো শিওর যে মেয়েটা যাই হোক কোনো ছোট কারণে পালায়নি।
একদম তাই স্যার, আমিও তো এটাই বলছি। ওর কোনো বড় মানে অনেক বড় উদ্দেশ্য ছিল, আর হয়তো তা সফল হয়ে গেছে, অথবা হয়নি। হয়তো আগাম কোনো বিপদের আশঙ্কা বুঝতে পেরেই চলে গেছে। অনেক কিছুই হতে পারে পরিতোষ। স্যার, মহিতোষ বেটার হয় মাহি বললে। তুমি কি মাহির ফ্যান নাকি, মানে মহেন্দ্র সিং ধোনির? না না স্যার, তেমন কিছু নয়। আমি তো দাদার ফ্যান, জাস্ট শর্ট ফর্ম। মহিতোষ থেকে মাহি, ওল্ড নাম কি না। আচ্ছা, বেশ বেশ। তা মাহি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? স্যার, সবার আগে তো বিভিন্ন বড় শহরে অহনার ছবি ছড়িয়ে দিতে হবে, তাতে আপনার কন্ট্যাক্ট নম্বর থাকবে। আর যদি তাতে পুরস্কারের কথাও লেখা থাকে, তাহলে আরও সিউরিটি থাকবে খোঁজ পাওয়ার। এছাড়া আর একটা কাজ করা যেতে পারে, বিভিন্ন নিউজ চ্যানেলেও যদি ছবিটা দেখানো হয়, মানে সব দিক থেকেই খোঁজ পাওয়ার চেষ্টা চালাতেই পারি আমরা। তবে ফোন নম্বরের দিক থেকে কোনো হেল্প পাওয়া যাবে না, যেহেতু নন এক্সিস্ট বলছে। আপাতত এগুলোতেই ফোকাস করা হোক। বেশ, হয়ে যাবে যা বলছো। আর স্যার, একটা দিকে আমাদের ট্রাম্প কার্ড আছে, সেটা যদি ওয়ার্ক করে তাহলে হয়তো আর কোনো কিছুই লাগবে না স্যার। কোন ট্রাম্প কার্ডের কথা বলছো? রাজশ্রী, তিলক চক্রবর্তীর একমাত্র বোন, এই যার কথা এইমাত্র বললাম আপনাকে। রিয়াক্ট করেছিল বললে, তাই তো? হ্যাঁ স্যার, আর তাই আমার বিশ্বাস যদি আবার চেষ্টা করা যায়, মানে বারবার চেষ্টা করতে করতেই একদিন তো কাজ হবেই নিশ্চয়ই। হ্যাঁ, তো প্রবলেম কি আছে, ট্রাই করতে থাকো। না স্যার, অত ইজি নয়। রাজশ্রীর বাবা একদমই চান না মেয়েকে কোনোভাবেই স্ট্রেস দিতে। সেটাই তো স্বাভাবিক। ওই জন্যই তো আরো আটকে যাচ্ছি স্যার। কিন্তু আটকে থাকলে তো চলবে না। আমি আবার একটা সুযোগের অপেক্ষায় আছি। পারমিশন যখন পাবই না, তখন ওর বাবার বিরুদ্ধে গিয়ে হলেও প্ল্যানটা এক্সিকিউট করবই। কিন্তু সাবধানে, মেয়েটা যেন কোনো ক্ষতি না হয় দেখো। অবশ্যই স্যার, সেটা আমি খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে আজ আসি। চল ইশিকা। হ্যাঁ চল মামু, তাহলে উঠলাম। এই ইশিকা, তোরা কি শুধুই বন্ধু? দেখে তো মনে হচ্ছে না। কেন, দেখে কি মনে হচ্ছে মামু? না আসলে। আসলে কি তোমার কি মনে হচ্ছে বলোই না শুনি। না থাক, ঠিক আছে, তোরা আয়। বরং শুধু একটা কথাই বলবো, যদি ভালোবাসিস তাহলে বিয়ে করিস। আমার মতো কাজের জন্য বা অন্য কিছুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করিস না। মাহি এতক্ষণ সব শুনছিল, এবার বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আমাদের গল্প রোমিও জুলিয়েট বা দেবদাস হবে না, হলে সাথিয়া হবে, মানে হ্যাপি এন্ডিং। ওহ, খুব ইমোশনাল করে দিলে গো। তোমার কথাটা খুব স্পর্শ করলো, তাই যেন হয়। আর আমি আজ রাতেই সাথিয়া দেখব। বাইরে বেরিয়ে খুব হাসতে লাগলো মাহি। ও, তোর মামা এত ফানি। ও, আমার যা হাসি পাচ্ছিল না, এই কি করে যে কন্ট্রোল করেছি। ও বাপরে। হ্যাঁ মামু একটু ওই মজার মানুষ। যাই হোক, তাহলে তোর কাজ হলো তো? অ্যাটলিস্ট হেল্প তো পেলাম। থ্যাংক ইউ ইশক। এবার মনে হচ্ছে তাড়াতাড়ি কেসটা এগোবে। কিন্তু তোর কি মনে হয় যে অহনা ভারতেই আছে? ও তো ইন্ডিয়ার বাইরেও কোথাও থাকতে পারে, তাই না? না রে, ও ভারতেই আছে, এটা আমার বিশ্বাস। মুম্বাই পুলিশে অলরেডি ওর ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, ওরা অনেক খুঁজেও পায়নি ঠিকই, কিন্তু মুম্বাইতে ও থাকলেও থাকতে পারে। আর না হলে ভারতের অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে, কিন্তু বাইরে ও যায়নি। আচ্ছা, এটা জাস্ট তোর ধারণা, তাই তো? বললাম তো, বিশ্বাস। ঠিক আছে, দেখা যাক কোথা থেকে ওর খোঁজ মেলে ফাইনালি। কিন্তু আমার টার্গেট একটা জায়গাতেই, জানিস। আমার মনে হয় ওখানে রহস্যের সমাধান তাড়াতাড়ি হবে। কোথায়? তিলক চক্রবর্তীর বাড়িতে।
আজ একবার যেতেই হবে। সেদিন বাড়ি ফিরতেই অনামিকা মাহিকে বলল, মাহি, তোমার দাদা বলছিল কলকাতায় নাকি টেরোরিস্ট অ্যাটাক হবে, ওদেরকে নাকি ফোন করে একজন বলেছে। বৌমনি, এরকম ভুয়ো ফোন অনেক আসে। তা ঠিক, তোমার দাদা বলছিল ফোনটা ভুয়ো নয়। আচ্ছা বৌমনি, শোনো না, আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলছি। অনামিকার কথায় তেমন কান দিল না মাহি। ঘরে গিয়ে ল্যাপটপে নিজের কিছু কাজ নিয়ে বসল। তারপর বিকেলে তিলক চক্রবর্তীর বাড়িতে গেল। প্রথমে তিলকের সাথে দেখা করে ওর প্ল্যানের কথা জানালো। তা শুনে যদিও রাজি হলো না তিলক। না মাহি, এটা ঠিক নয়, তুমি অন্য কিছু ভাবো প্লিজ। বিশ্বাস করুন দাদা, এর চেয়ে ভালো কোনো অপশন নেই। কিন্তু এতে তো রাজু। আপনার বোনের কোনো ক্ষতি হবে না, আমার উপর বিশ্বাস রাখুন প্লিজ। না মাহি, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না, সরি। তাছাড়া এসব শুনলে বাবা তো ভীষণ রেগে যাবে। বাবা একেই এত কষ্ট পেয়েছে জীবনে, মাকে যেভাবে হঠাৎই আমরা হারাই, তারপর থেকেই বাবা আর আগের মতো নেই। বোনকে নিয়েই ভালো থাকার চেষ্টা করে, আর বোনের তো দেখছই কি অবস্থা। এর মধ্যে যদি আবার ওর কোনো বিপদ হয়, বাবা আর সামলাতে পারবে না। প্লিজ মাহি, আমি যা বললাম বোঝার চেষ্টা করো। বুঝেছি, ওকে, আমি তাহলে এখন আসি, আবার পরে দরকার হলে আসবো। আর কথা না বাড়ালেও মনের মধ্যে কিন্তু অন্য কিছুই চলছিল মাহির। তাই চুপি চুপি রাজশ্রীর রুমের দিকে গেল সে, আর সুযোগ বুঝে সেই ঘরে ঢুকে পড়ল। রাজশ্রী বিছানায় আধ শোয়া অবস্থায় ছিল। মাহি পুরনো কথা বলতে শুরু করলো। রাজশ্রী ম্যাডাম, আমি জানি কাকিমার মৃত্যুই আপনার এই অবস্থা করেছে। যেটা সবাই ভাবছে অ্যাক্সিডেন্ট, সেটা যে আসলে তা নয়, তা একমাত্র আপনি জানেন। আপনি জাস্ট মাকে পড়ে যেতে দেখেই শকে চলে যাননি। আসলে তো আপনি যা দেখেছেন তা কেউই জানে না, তাই তো এই অবস্থা হয়েছে আপনার। নিজের মাকে চোখের সামনে খুন হতে দেখেছেন আপনি, কি তাই তো? রাজশ্রীর চোখের পলক পড়ল, আর গলা দিয়ে আবার সেই গোঙানি বেরোতে লাগলো। আর আগের দিনের থেকেও তার তীব্রতা অনেক বেশি ছিল। মাহি ওকে শান্ত করার চেষ্টা করলো। আপনি উত্তেজিত হয়ে পড়বেন না, প্লিজ রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স ম্যাডাম। আচ্ছা, আমি যা যা বলছি ঠিক বলছি তো? শুধু এটুকুই বলুন, আমি ঠিক তো? হ্যাঁ বলুন রাজশ্রী ম্যাডাম, বলুন প্লিজ। রাজশ্রীর গোঙানি আরো বেড়ে গেল। মাহির যেন মনে হলো ওর কথায় সায় দিয়েছে রাজশ্রী, অর্থাৎ ও যা বলেছে সেটাই ঠিক। নিজের মনেই বলে উঠল মাহি, আমি জানতাম আমার ধারণা একেবারেই ঠিক। এবার শুধু আপনার কথা বলার অপেক্ষা ম্যাডাম। আপনি প্লিজ ট্রাই করুন, আমি জানি আপনি পারবেন। দেখুন, আপনার মায়ের অপরাধীকে তো শাস্তি দিতে হবে, বলুন। তাই আপনি যতক্ষণ না কথা বলবেন ততক্ষণ কেউ জানতে পারবে না সেদিন আসলে কি হয়েছিল। আর অপরাধীও বেমালুম ঘুরে বেড়াবে। ইনফ্যাক্ট ও পালিয়ে গেছে ম্যাডাম, আপনার বৌদি অহনা পালিয়ে গেছে। এই কথা শোনার পর রাজশ্রীর গোঙানি আরো অনেক গুণ বেড়ে গেল। আর ও ভীষণ ছটফট করতে লাগলো। রাজশ্রীর আয়া এসে ওকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠল। ওকে তাড়াতাড়ি গিয়ে ধরল। আরে এ কি দিদিমণি, তুমি এরকম করছো কেন? ও দিদিমণি, কি হয়েছে তোমার? আপনি প্লিজ চুপ করুন, কাউকে জানতে দেবেন না প্লিজ। উনি একদম ঠিক আছেন, আমি বলছি আপনাকে ওনার কিচ্ছু হয়নি। সে তো দেখতেই পাচ্ছি উনি কতটা ঠিক আছেন, আবার আপনি কাউকে জানাতে বারণ করছেন? আপনার তো সাহস আছে দেখছি। এই বাড়িতে আমি কাজ করি, দিদিমণির 24 ঘন্টা আমি খেয়াল রাখি, আর আমি কি না দিদিমণিকে এই অবস্থায় দেখেও আপনার কথা শুনবো? হ্যাঁ, আর আপনি তো সেদিন ওই দিদিমণির এই অবস্থায় করেছিলেন।
বিশ্বাস করুন, আমি যা করছি ওনার ভালোর জন্যই করছি। এই বাড়িরই ভালো আছে তাতে। আমি কেন কেন বিশ্বাস করব আপনার কথা? আমি তো আপনাকে চিনিও না। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা আচ্ছা, ওনাকে দেখুন, এখন কিন্তু একেবারেই শান্ত হয়ে গেছে। উনি ঠিক আছেন, তাই তো বলছি প্লিজ কাউকে জানাবেন না যে আমি এই ঘরে এসেছিলাম। প্লিজ ওনাকে একটু জল দিন আর শুইয়ে দিন, তাহলেই হবে। চললাম ম্যাডাম, আবার আসবো। আর একদিন আপনি কথা বলবেন, সব রহস্যের সমাধান করবেন আপনি। মাহি চলে গেল। বাড়ি গিয়ে গভীর চিন্তায় গালে হাত দিয়ে বসেছিল বেশ কিছুক্ষণ। এমন সময় ওর বৌদি অনামিকা ঘরে আসে। কি রে চিন্তামণি, আবার কি ভাবছিস? আরে ওই কেস নিয়েই আর কি। হ্যাঁ, তো গভীর চিন্তাটা কি সেটা তো বল। দেখ, কথা বলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আর কিছু করতে না পারলেও তুই তো অন্তত হালকা হবি। বৌমনি, তোমাকে তো আগেই সব বলেছি। ওই রাজশ্রীর বিষয়টা নিয়েই ভাবছিলাম। আজ অনেক দূর কাজ হয়েছে জানো, ও আরো বেশি রিয়্যাক্ট করেছে। এটা যদি আরেকটু প্ল্যান করে করা যেত, কিন্তু তিলকদাও তো পারমিশন দিল না। মানে আঙ্কেল রাজি নয়, তারপরেও যদি তিলকদাকে রাজি করানো যেত, প্ল্যানটা এক্সিকিউট করা যেত। এই, তুই কি করতে চাইছিস বলতো? শুনবে? তাহলে শোনো। প্ল্যানটা অনামিকাকে বলল মাহি, আর শুনে অনামিকা বলল, গ্রেট প্ল্যান, যেভাবেই হোক এটাকে এক্সিকিউট কর। তিলক বাবুকে রাজি করাতেই হবে তোকে, কারণ কাজ এতেই হবে মাহি। দেখ, তোর বারবার চেষ্টাতে ও এত রেসপন্স করছে। এবার যদি প্ল্যানটা সফল হয়। কিন্তু কি করে রাজি করাই? ভাবতে থাক, দেখ যদি কোনো উপায় বেরোয়। আচ্ছা শোন, 2 দিন পর কিন্তু 15ই আগস্ট, খেয়াল আছে তো? যাবি তো এবারে? হ্যাঁ, সে আর বলতে, এই একটাই তো দিন ওখানে যাই। প্রতিবারের মতোই 15 আগস্টের দিন সকালে বাবা আর বৌদিকে নিয়ে তাদের আদি বাড়ি কনকপুরে গেল মাহি, যেখানে ওদের পাড়ার ক্লাব থেকেই মহা সমারোহে দিনটি পালন করা হয়। এবারেও তেমনই আয়োজন। প্রথমেই পতাকা উত্তোলন করলেন ক্লাবের একজন জ্যেষ্ঠ মেম্বার। তারপর বাচ্চাদের প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে এগিয়ে চলল সময়। মাহি, অনামিকা আর পথিকৃৎ লাহিড়ী বসে অনুষ্ঠান দেখছিলেন। মাহি হঠাৎই ওর ফেসবুক প্রোফাইলটা ওপেন করেছিল। স্ক্রোল করতে করতে একটা খবরে থমকে গেল সে। বাবাকে ডেকে দেখালো খবরটা। বাবাও দেখে চমকে উঠলেন। এমন সময় নারায়ণ চক্রবর্তী ফোন করলেন মাহিকে। চেয়ার থেকে উঠে মঞ্চ থেকে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো মাহি। আঙ্কেল বলুন। একটা সরকারি দপ্তরে হামলার খবরটা দেখেছো? এই জাস্ট দেখলাম আঙ্কেল। ওখানে যেটা একটি সরকারি অফিস বলছে, সেটা আসলে রয়ের একটি হাউস। মাহি, এটা কি করে সম্ভব হলো? রয়ের হাউসে হামলা? ভাবতে পারছো কতটা প্ল্যান করে করেছে? আঙ্কেল, আমি বিকেলেই আপনার বাড়ি যাচ্ছি। এই বিষয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। বেশ, এসো, সামনে বসেই কথা হবে। বিকেলে তিলকের বাড়িতে গিয়ে মাহি দেখল তিলক খুবই অস্থির হয়ে আছে। জিজ্ঞেস করে জানতে পারল ওর বোন রাজশ্রীর শরীরটা হঠাৎই খুব খারাপ হয়েছে। দাদা, রাজশ্রী ম্যাডামের হঠাৎ কি হলো? মানে এমনি তো ঠিকই ছিলেন। আসলে টিভিতে ওই খবরটা দেখাচ্ছিল, তারপর বাবা বলছিলেন এটা রয়ের ব্লাস্টেড নিউজ। কারণ সংবাদ মাধ্যমের তো খোলসা করে বলার নিয়ম নেই। ওটা শোনার পর থেকেই নাকি রাজু চঞ্চল হয়ে ওঠে, ছটফট করতে থাকে। আর ও নাকি কিছু বলারও চেষ্টা করছিল। সুলভা মাসি মানে আয়া ওকে আর সামলাতে পারছিল না। সে তাড়াতাড়ি আমাদের খবর দেয়। বাকি সবাই বাড়িতেই ছিলাম। আমি আর বাবা ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি রাজু অজ্ঞান হয়ে গেছে। তারপরেই ডক্টরকে কল করি। থ্যাংক গড আজকের দিনেও ওনাকে পেলাম, না হলে যে কি হতো। ম্যাডাম এখন কেমন আছেন? ডক্টর কি বললেন? কেন হয়েছিল এরকম? ডক্টর বললেন ওই নিউজটার সাথে কোনো যোগ আছে, তাই ওটা শুনেই ও উত্তেজিত হয়ে পড়েছিল। তবে ডক্টর ইনজেকশন দিয়েছেন, এখনো ভালো আছে, ঘুমোচ্ছে। এটাই আমি সন্দেহ করেছিলাম দাদা। কি? কোন সন্দেহের কথা বলছো? এই যে খবরটা শুনেই তিনি উত্তেজিত হলেন।
এটা কিন্তু উড়িয়ে দেবার বিষয় নয় দাদা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। দাদা, আমার যেটা মনে হয়, মানে প্রথম থেকেই এই সন্দেহটাই করেছিলাম যে রাজশ্রী কিছু এমন জিনিস দেখেছেন যার জন্যই আজ ওনার এই অবস্থা। আপনার মাকে খুন হতে দেখেছেন উনি, সেই জন্যই শকে চলে গেছেন। অর্থাৎ উনি খুনিকে চেনেন। কিন্তু শুধু তাই নয়, উনি আরো কিছু জেনে গিয়েছিলেন খুনির বিষয়ে। যেহেতু উনি চুপ হয়ে গেলেন, তাই ওনার প্রাণটা রক্ষা পেল। আমি এখনো পরিষ্কার বুঝলাম না, আর খুনি কে? পরিষ্কার করেই বলছি তাহলে, কিন্তু আপনার শুনে খারাপ লাগতে পারে। দাদা, আপনার স্ত্রী অহনাই আপনার মাকে খুন করেছে। হোয়াট? কি বলছো তুমি? এটাই সত্যি দাদা। কোনো প্রমাণ আছে তোমার কাছে, না এমনিই বলছো? না দাদা, প্রমাণ তো নেই, এটা আমার ধারণা। আর আমি রাজশ্রী ম্যাডামের সাথে কথা বলে সেই ধারণার নিশ্চয়তা পেয়েছি। এটাই প্রমাণ বলতে পারেন। রাজশ্রীর সাথে আগের দিনের ঘটনা তিলককে জানালো মাহি। তার মানে তুমি আবার ওর রুমে গিয়ে ওকে মানে বারণ করা সত্ত্বেও? দাদা, বিষয়টা এভাবে না দেখে বরং এইভাবে দেখুন যে রাজশ্রী ম্যাডামকে ওনার মায়ের মৃত্যুর কথা মনে করালে কেন উনি ভায়োলেন্ট হয়ে ওঠেন, কেন আজকের এই ব্লাস্টের ঘটনায় উনি এত উত্তেজিত হয়ে পড়লেন। উত্তর একটাই দাদা, কারণ ওনার পুরনো ঘটনা মনে পড়ে। কিভাবে ওনার মায়ের মৃত্যু হয়েছিল, কিভাবে বৌদি ওনার মাকে ঠেলে ফেলে দিয়েছিলেন। আর যতই ওনাকে এই ঘটনাগুলো মনে করানো হবে, তত তাড়াতাড়ি উনি যেমন সুস্থ হয়ে উঠবেন, তেমনি আমিও প্রমাণ করতে পারবো যে আমার ধারণাই সত্যি। আর তার জন্যই একটা প্ল্যান আমি করেছিলাম, কিন্তু আপনি রাজি হলেন না বলেই কিছু করা গেল না। আমিও আর কিছুই বলিনি। কিন্তু দাদা, আজ রাজশ্রী ম্যাডামের এমন আচরণের পর আমি আবারও আপনাকে অনুরোধ করছি, প্লিজ প্ল্যানটা এবার এক্সিকিউট করতে দিন। বিশ্বাস করুন দাদা, এতে ভালোই হবে। কি করতে চাইছো কি তুমি? মাহি ওর প্ল্যানটা তিলককে জানালো। তিলক সব শুনে বলল, মাহি, এটা অত্যন্ত রিস্কি, রাজর বলে চাপ পড়বে। দাদা, আপনি আগেও বারণ করেছেন, কিন্তু আজ আমি আপনাকে এটাই বলবো, অহনাকে খুঁজে পাওয়ার চাবিকাঠিও কিন্তু এর মধ্যেই থাকতে পারে। তিলক অবশেষে রাজি হলো আর বলল, মাহি, তুমি চাই বলো না কেন, অহনা কাউকে খুন করতে পারে না, এটা এটা অসম্ভব। মাহি এর উত্তরে কিছুই বলল না। একটা অনুরোধ করল, দাদা আরেকটা অনুরোধ, একবার রাজশ্রী ম্যাডামের আয়ার সাথে কথা বলতে চাই, আর আঙ্কেলের সাথেও কথা আছে। বাবা তো নেই, ইন্টেলিজেন্সের একজন স্টাফের সাথে দেখা করতে গেছে, ডিটেলসে সবটা জানতে। তাহলে আঙ্কেলকে বাড়ি আসলে একবার আমাকে ফোন করতে বলবেন প্লিজ। ওকে। এখন তাহলে সুলভা মাসির সাথে কথা বলে নাও। সুলভার সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করলো মাহি। আচ্ছা, ঠিক কি ঘটেছিল বলবেন? খবর চলছিল, ওই ব্লাস্টের খবর শোনার পর যখন দিদির বাবা ওসব বললেন, সেসব শুনে তো দিদি কেমন করতে লাগলেন, কিছু বলার চেষ্টা করছিলেন, খুব অস্পষ্ট আমার দিকে তাকিয়ে বলছিলেন কথাগুলো। এই 1 বছরে প্রথমবার দিদিকে আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে দেখলাম। কথা জড়িয়ে যাচ্ছিল, কিন্তু অন্তত এইটুকু শান্তি যে দিদি কথা বলার চেষ্টাটুকু করছিলেন। এটা সত্যি শান্তির। কি তিলকদা, এবার তো মানবেন আমি যা প্ল্যান করছি তাতে ওনার সুস্থ হবার সম্ভাবনাও অনেক বেশি। তিলক কিছুই বলল না, তবে ওর এই নীরবতা বোধহয় মাহির প্ল্যানকে এক্সিকিউট করার সায় দিল। বাড়ি গিয়ে বৌদিকে সব জানালো মাহি। বৌমনি, আর বেশি দেরি নেই, অহনাকে আমরা পেয়ে যাব। কিন্তু মাহি, রাজশ্রীকে নিয়ে যে প্ল্যানটা করেছো, তাতে অহনার খোঁজ পাবে কি করে? কারণ আমার মনে হয় রাজশ্রী অহনার খোঁজ দিতে পারবে। ও জাস্ট একবার কথা বলুক। মাহির একটা ফোন এলো। বৌমনি, এক্সকিউজ মি, কলটা নিয়ে নি। আঙ্কেলের ফোন। হ্যাঁ আঙ্কেল, বলুন, কি জানবেন? মাহি,
পুরো 1 বছর ধরে ছক কষে প্ল্যানটা করা হয়েছে। রয়ের একটা প্রোগ্রাম চলছিল, তখনই ব্লাস্টটা হয়। বিল্ডিংটা পুরোই জ্বলে গেছে। ভাগ্য ভালো তখন ভিতরে কেউ ছিল না, তাই কোনো প্রাণহানি হয়নি। কিন্তু এই ঘটনার মাধ্যমে অপরাধীরা তাদের শক্তির পরিচয় দিল। আপনার কি মনে হয় আঙ্কেল, কারা করতে পারে? আমাদের শত্রু আর কে আছে জানোই তো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওই এরিয়ায় ঢুকে বোম রাখলো কিভাবে? প্রথমত কড়া সিকিউরিটি থাকে, ঢোকা সম্ভবই নয়। লুকিয়ে যে ঢুকবে অত সহজ নয়। কিন্তু যদি ভিতরের কারোর থেকে ইনফরমেশন পেয়ে থাকে, মানে ওখানকার সব ডিটেলস হয়তো কারোর থেকে জেনেই। এটা কি বলছো মাহি? এটা কি করে সম্ভব? কে ডিটেলস দেবে? কেউ তো এমন বিশ্বাসঘাতক হতে পারে না। বিশ্বাসঘাতক নয় আঙ্কেল, কিন্তু সহজ সরল একজন মানুষ তো হতেই পারেন, ঠিক আপনার মতো। মানে? এক মিনিট, তুমি কি বলছো বলো তো? আমি কাউকে কিছু বলেছি? আপনি তো নিজের মুখেই আমাকে বলেছেন যে অহনাকে আপনি রয়ের বিষয়ে অনেক কিছুই বলেছেন। অহনাকে বলার সাথে এই ঘটনার কি সম্পর্ক? মানে অহনাকে বলা আর কোনো টেররিস্টকে বলা কি এক নাকি? এক সেকেন্ড, তুমি কি বলতে চাইছো যে অহনা? হ্যাঁ আঙ্কেল, আমার ধারণা অহনা একজন টেররিস্ট, যে ছদ্মনামে এবং পরিচয়ে তিলকদাকে ফাঁদে ফেলেছিল। আসলে আপনার পরিবারের বিষয়ে সবটাই ওর জানা ছিল, বিশেষ করে আপনার জন্যই ও এই পরিবারে এসেছিল। প্রথম থেকেই সন্দেহটা হয়েছিল, কিন্তু আমি শুধুই উত্তর খুঁজছিলাম যে কেন, কি উদ্দেশ্য ছিল অহনার। আজ সেই উত্তরটাও পেয়ে গেলাম। কিন্তু মাহি, কোনো প্রমাণ তো নেই তোমার কাছে। প্রমাণ রাজশ্রী ম্যাডামের কাছে আছে স্যার, আর একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। কাল সকালেই আপনার বাড়িতে আসছি, শুধু রাতটা কেটে যায়। রাখলাম আঙ্কেল, জানবেন এবার সব ভালোই হবে। ফোনটা রেখে প্ল্যানটা সাজিয়ে নিল মাহি। তারপর নিজের ইউটিউব প্রোফাইলটা একবার দেখছিল, তখনই ইশিকার মামা ওসি কানাই বসাকের ফোন আসে। হ্যালো, মাই বলছো? হ্যাঁ মামা বলুন। সরি স্যার, বলুন। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে মামাই বলতে পারো। আমি ইশিকার মামা হলে তোমারও মামাই হব, তাই না? থ্যাংক ইউ স্যার। সরি, হ্যাঁ মামা। এই তো একদম ঠিক আছে। শোনো, খুব ইম্পর্ট্যান্ট একটা খবর আছে। ওনার ছবি তো সব দিকেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অনেকগুলো ফোন এসেছিল, তবে বেশিরভাগই ভুলভাল, তাই তোমাকে আর জানাইনি। কিন্তু এবারে একজন জেনুইন লোক ফোন করেছিল, বুঝেছ? ও ছবি দেখেই চিনতে পেরে আমার নাম্বারে কল করে। ও বলল অহনা নাকি বেন্টিং স্ট্রিটের ওখানে একটা বাড়িতে কদিন থেকেছিল, আর ওখানে কিছু মহিলারও যাওয়া আসা ছিল। আচ্ছা, আর কি বলেছে? বলছিল ওই মহিলারা বোরখা পরে আসতো ওই বাড়িতে, কিছুক্ষণ থাকতো আবার চলে যেত। তার মানে ওখানে বসেই ছক কষেছিল। কি বললে? স্যার, মামা, আমি আপনাকে প্রমাণ সহ সবটাই বলবো, আরেকটু সময় চাই। কিন্তু এখন ওই বাড়িটায় একবার যাওয়া দরকার। হ্যাঁ শোনো, তারপর লোকটা বলছিল হঠাৎই একদিন ভোরবেলায় অহনা ওই বাড়ি ছেড়ে চলে যায়, তখনই ওর একটা আংটি ওখানে পড়ে যায়। লোকটা ওটা তুলে রেখেছে, আমরা গেলে আমাদের হাতে দেবে। তার মানে এতে আরো শিওর হওয়া যাবে যে ওই অহনা। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা পাঠান, আমি তিলকদাকে নিয়ে যাচ্ছি। আপনিও আসুন। বেন্টিং স্ট্রিটের বাড়িটায় গিয়ে ভালো করে সব দিক চেক করে দেখলো মাহি আর ওসি কানাই বসার, সাথে তিলকও ছিল। যে লোকটা খবর দিয়েছিল ও আংটিটা দিয়ে বলল, এই নিন, এইটাই সেই আংটি, আমার মনে হয় এই ম্যাডামেরই। আংটিটা হাতে নিয়ে তিলক বলল, এই আংটিটা তো আমি অহনাকে এনগেজমেন্টের দিন পরিয়েছিলাম।
তার মানে এতে তো কোনো সন্দেহ নেই যে এখানে অহনাই থাকতো। আর এখান থেকে ওরা সবটা প্ল্যান করে নিয়েছিল। মাহি, অহনা এখানে থাকতো মানেই যে ও যে টেরোরিস্ট বা এই হামলায় ওর হাত আছে, এর কি গ্যারান্টি? সেই প্রমাণ তো আজ হয়েই যাবে দাদা। এবার প্রশ্ন একটাই, অহনাদি এখন কোথায় আছে? আচ্ছা, আপনি বলতে পারবেন উনি কোথায় গেছেন? মানে যদি কিছু হিন্ট দিতে পারেন। এটা আমি কি করে বলি স্যার, পেপারে ওনার ছবি দেখে চিনতে পেরেই ফোন করলাম, আর যতটুকু জানি সবটাই বলেছি আপনাদের। এবার খালি একবার ওনার আইডিগুলো আপনারা দেখে নিন। কিন্তু পাসপোর্টে তো ইন্ডিয়ান লেখা আছে। হ্যাঁ, একজন বাংলাদেশি একবার এসেছিল এই বাড়িতে, এটা আমি নিশ্চিত, কারণ আমার সাথে সে কথা বলেছিল। আমি নিচে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম, তখনই ওপরে যাবার আগে জিজ্ঞেস করে এটা জয়িতার বাড়ি কিনা। জয়িতা? সে কে? এই নামেই তো ভাড়া নিয়েছিল মেয়েটা। আমি সব ডিটেলস দিচ্ছি আপনাকে, দেখে নিন। কাকে একটা ফোন করে লোকটা বলল, হ্যালো, আলম বলছি, শোন, ওই বাড়িতে যে লাস্ট ম্যাডাম ছিলেন ওনার ডিটেলস যেই খাতায় আছে ওটা আনতো। আরে কেন সেটা পরে বলছি, তুই আয় তাড়াতাড়ি। সমস্ত ডিটেলস চেক করে দেখল মাহি আর তিলক। দাদা, এখানেও ছদ্মনাম। এবার বলুন, একজন সাধারণ মানুষ কি এভাবে বারবার নাম চেঞ্জ করে? আপনার কাছে অহনা আর এখানে জয়িতা, না জানি এরকম কত নাম আছে ওর। দেখুন, এটুকু তো আরো নিশ্চিত হওয়া গেল যে ও একটা ফ্রড, আর টেররিস্ট কিনা সেটাও খুব তাড়াতাড়ি জেনে যাব। আচ্ছা আলম, এই ম্যাডাম কবে এখান থেকে গেছে বলতে পারবেন? এই তো 2 দিন আগেই। তার মানে ও এখনো কলকাতাতেই আছে। থ্যাংক ইউ আলম। যদি আরো কিছু জানতে পারেন এই নাম্বারে জানাবেন। ওকে, এটা আমার কার্ড। চলুন দাদা। বাইরে বেরিয়ে মাহি তিলককে বলল, এয়ারপোর্টে তো কড়া সিকিউরিটি আছেই, আর রেল স্টেশনেও পাহারা বসেছে, এমনকি পোর্টগুলোতেও। অহনাদি অত সহজে কলকাতা ছেড়ে বেরোতে পারবে না দাদা। আচ্ছা, এই এলাকায় তো সে কদিন থেকেছে, কেউ তো কিছু ইনফরমেশন দিতে পারে, একটু জিজ্ঞেস করেই দেখি। এলাকার সমস্ত দোকানে অহনার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করল মাহি। কেউ তেমন কিছু না বলতে পারলেও শেষে একজন মুদির দোকানের কর্মচারী বলল, ইনি আমার দোকানে আসতেন, একদিন এনাকে ফোনে উর্দুতে কথা বলতে শুনেছিলাম। আমি শুনছি বুঝেই উনি ফোনটা কেটে দেন। আমার মনে হচ্ছিল উনি মুসলিম। তিলকের দিকে তাকালো মাহি। তিলকের মুখের মধ্যে তখন অজস্র কষ্টের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। মাহি তিলকের হাতটা চেপে ধরে বলল, দাদা শক্ত হন, এটুকু বলতে পারি আমরা লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি প্রায়। এবার বাড়ি চলুন। রাজশ্রী ম্যাডামের কাছে যে বাকি উত্তরটা নিতে হবে আমাদের। বাড়ি গিয়ে রাজশ্রীকে ছাদে নিয়ে যাওয়া হলো প্রথমে। তিলক বলে উঠল, মাহি, তুমি কি করবে বলো তো? মাহি কোনো উত্তর না দিয়ে রাজশ্রীর আয়া সুলোপাকে বলল, সুলোপা মাসি, আপনার মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ বাবু, আমি রেডি, আপনি সিগন্যাল দিলেই। সুলভা মাসি কি করবে? জাস্ট দেখতে থাকুন দাদা, প্লিজ, নো মোর কোয়েশ্চেন। রাজশ্রীকে ছাদে একা ছেড়ে দিয়ে সবাই ভিতরে চলে গেল। তিলক আবার ব্যস্ত হয়ে বলে উঠল, মাহি, রাজশ্রীকে এভাবে একা ছেড়ে দেওয়া কিন্তু একেবারেই ঠিক নয়। ওর যদি কিচ্ছু হবে না দাদা, ট্রাস্ট মি, রিল্যাক্স। এরই মধ্যে সুলোপা তিলকের মায়ের শাড়ি পরে রাজশ্রীর সামনে এসে দাঁড়ালো। আরে এ কি, এটা তো মায়ের শাড়ি, এটা উনি কেন? আই এম সরি দাদা, শাড়িটা না বলেই ব্যবহার করতে হলো, কিন্তু আর তো কোনো উপায়ও ছিল না। কিন্তু এতে কি হবে? যা হবে আপনার চোখের সামনেই হবে দাদা। তিলকের চোখের পলক পড়তেই আর একজন মহিলা এসে সুলোপাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে গেল। রাজশ্রী এতক্ষণ সবটাই এক দৃষ্টে দেখছিল, কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এবার জোরে চিৎকার করে উঠল সে, কেউ মাকে বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও প্লিজ, ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে, মেরে ফেলবে মাকে, বাঁচাও। তিলক রাজশ্রীর কাছে যাচ্ছিল,
মাহি ওর হাতটা ধরে আটকে নিল আর ইশারায় বলল, এখনই না যেতে। তিলক অস্থির হয়ে বলে উঠল, মাহি, ও তো। উনি কথা বলছেন দাদা, কিন্তু এখনো যে উনি উঠে দাঁড়াননি। ওনাকে নিজের চেষ্টায় উঠে দাঁড়াতে দিন, আর একটু ওয়েট করুন প্লিজ। দাদা, আমার বিশ্বাসও পারবে। তিলক সামনে তাকিয়ে দেখল রাজশ্রী ওর মাকে বাঁচানোর জন্য হুইল চেয়ার থেকে উঠে পড়েছে আর একটু একটু করে সামনের দিকে এগিয়েও যাচ্ছে। তারপর নিজের মাকে রক্ষা করার জন্য সেই ছদ্মবেশী মহিলাকে ঠেলে ছাদের এক ধারে ফেলে দিল। আর তারপরই দেখল যার জন্য লড়ল সে আসলে ওর মা নয়। এ কি? তুমি কে? এই শাড়িটা তো আমার মায়ের। তুমি কেন পড়েছো? আমার মা কোথায়? সুলোপা একদিকে খুশি হলো রাজশ্রীকে কথা বলতে আর হাঁটতে দেখে, কিন্তু আরেকদিকে সে আশ্চর্য হলো রাজশ্রীর এই আচরণে। রাজশ্রী দিদি, আমি তোমার আয়া মাসি। এতদিন তো আমি তোমার দেখাশোনা করেছি, তোমার মনে নেই? দেখাশোনা? কেন? আমার কি হয়েছিল? সুলোপা আর কিছুই বলল না। রাজশ্রী আবার উত্তেজিত হয়ে বলে উঠল, আমার মা কোথায় বললে না তো? আর ওই মেয়েটাকে পুলিশে ধরাতে হবে। ও একটা টেররিস্ট। ওই আমার মাকে মেরেছে। ওই মেরেছে আমার মাকে। তিলকরা এবার আড়াল থেকে বেরিয়ে রাজশ্রীর সামনে এলো। রাজশ্রী তিলককে দেখে জিজ্ঞেস করল, মা কোথায় দাদা? তোর কিছুই মনে নেই? মা তো। মাহি আবারও তিলককে আটকালো। রাজশ্রী আবারও বলে উঠল, মা তো কি? বল না দাদা, কি বলতে যাচ্ছিলিস? মাহি এবার বলে উঠল, আপনার মাকে তো এই ছাদ থেকেই ফেলে দেওয়া হয়েছিল, আপনার মনে নেই? রাজশ্রীর এবার সব মনে পড়তে লাগলো। চোখের সামনে বোধহয় সেই ভয়ঙ্কর স্মৃতি ভেসে উঠল আবার। জোরে কেঁদে উঠল এবার রাজশ্রী। তিলক অনেক কষ্টে ওকে সামলে নিল। তারপর সুলোপা আর তিলক দুজনে মিলে রাজশ্রীকে ঘরে নিয়ে গেল। অনেক কষ্টে সে স্বাভাবিক হয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ চুপ করেই রইল সে। তারপর মাহি সুযোগ বুঝে বলে উঠল, ম্যাডাম, আপনার কি মনে পড়ছে আপনার মাকে কে খুন করেছিল? তিলক মাহিকে থামিয়ে বলল, প্লিজ মাহি, এসব এখন বলো না, পরে না হয়। তিলকের কথা শেষ না হতেই রাজশ্রী বলে উঠল, বৌদি কোথায়? দাদা, অহনা বৌদি কোথায়? তিলক রাজশ্রীর পাশে এসে বসল। তারপর ওকে সব কথা জানালো। রাজশ্রী এবার বলল, তার মানে আমার মাকে খুন করার পরেও 1 বছর এই বাড়িতেই ছিল বৌদি? তিলক চমকে গেল এই কথা শুনে। মাহি তা দেখে বলল, দাদা, আমি তো বলেইছিলাম, আপনি হয়তো বিশ্বাস করেননি। তাহলে আজ আর কোনো সন্দেহ নেই তো যে আমি ঠিক বলেছিলাম? তিলকের দুটো চোখ জলে ভরে গেল। মাহি রাজশ্রীকে জিজ্ঞেস করল, সেদিন ঠিক কি কি হয়েছিল বলবেন? আমি আর মা ছাদের জামা কাপড় শুকোতে দিতে যাচ্ছিলাম। তখনই দেখি ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে বৌদি কাউকে ফোনে বলছিল, আজ 21 আগস্ট, আজ থেকে ঠিক 1 বছর পর 15 আগস্টের দিন কলকাতার র ইন্টেলিজেন্স অফিসে অ্যাটাক হবে। সময় আছে, ভালো করে সবটা গুছিয়ে নাও, আমি সব ইনফরমেশন দিতে থাকবো। তখনই বৌদি দেখে নেয় আমাদের। আমরা না শোনার ভান করে ছাদে উঠে যাই, কাপড় মেলছিলাম। তখনই বৌদি এসে আমাদের বলে, হো, তোমরা যে সব শুনে নিয়েছ আমি সেটা জানি। হ্যাঁ, যা শুনেছ একদম ঠিক। আমি একটা টেররিস্ট। আমার আসল নাম ফাতেমা হোসেন। পাকিস্তান আমার জন্মস্থান এবং বাসস্থান। জালি পাসপোর্ট বানিয়ে আমি ইন্ডিয়াতে এসেছিলাম তোমাদের রয়ের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে উড়িয়ে দেব বলে। আমার মা বাঙালি, তাই বাংলাটা আমি ভালোই জানি। আরে আরে, তোমরা তো শুনেই ভয় কাঁপছো দেখছি। এটা তো আমাদের করতেই হবে, নয়তো তোমরা পাকিস্তানকে আমাদের উদ্দেশ্য সফল করতে দেবে না। কারণ তোমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করে
আর ওদের ভালো কাজের জন্য আমরা আমরা পাকিস্তানিরা ভুগি। একটা অ্যাটাকও ঠিক মতো করে করা যায়নি অনেক দিন। তাই আগে একটা ডেমো দেখাবো, তারপর সব শেষ করে দেব। আরে মা, তুমি এত ভয় কেন পাচ্ছ? কুল, রিল্যাক্স। আর রাজশ্রী, তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, ও তোমরা ভাবছো যে আমি তোমাদের সব ডিটেলসে কেন বললাম, তাই তো? আরে কারণ তোমরা তো এগুলো বলার জন্য আর থাকবেই না। তোমাদের আরামে জান্নাতে পাঠিয়ে দেব। তাই যাওয়ার আগে সবটা ভালো করেই শুনে নাও। আমি আর মা দুজনে দৌড়ে পালানোর চেষ্টা করি, তখনই মাকেও ধরে নেয় আর ছাদ থেকে ঠেলে আমার চোখের সামনে ও মাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই দাদা, আমার আর কিচ্ছু মনে নেই। দাদা, আমি এই ঘটনা ওসি কানাই বসাককে জানিয়ে দিচ্ছি, আর ওনাকে আরো ফোর্সের ব্যবস্থা করতে বলছি, বিশেষ করে এয়ারপোর্টে। চিন্তা করবেন না, ওনাকে খুব তাড়াতাড়ি আপনার সামনে নিয়ে আসবো। পাহারা আগেই বসানো ছিল, এবার আরো জোরদার হলো। দুদিন পরে ওসি কানাই বসাক ফোন করে মাহিকে জানালো, মাহি, ওনাকে খুঁজে পাওয়া গেছে। ও ছদ্মবেশে বাংলাদেশ পালাচ্ছিল, কিন্তু পুলিশ ওকে ধরে নিয়েছে। বাহ, দারুণ খবর মামা, থ্যাংক ইউ সো মাচ। শোনো, ওকে এয়ারপোর্টের একটা গেস্ট রুমে আপাতত আটকে রাখা হয়েছে, তারপর স্পেশাল ফোর্স অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমরা এয়ারপোর্টে এসে একবার আইডেন্টিফাই করে যাও এই মেয়েটাই অহনা কিনা। হ্যাঁ মামা, আমরা এক্ষুনি আসছি। তিলক আর নারায়ণ চক্রবর্তীকে নিয়ে মাহি এয়ারপোর্টে পৌঁছল। তারপর সেই রুমে গেল যেখানে অহনাকে রাখা হয়েছে। অহনার মাথা ওড়না দিয়ে ঢাকা ছিল। তিলক ওকে দেখেই আর আবেগ সামনে রাখতে পারল না, ওর সামনে গিয়ে দাঁড়ালো। অহনা ওকে দেখে উঠে দাঁড়ালো। তিলক হাততালি দিয়ে বলল, হোয়াট আ প্ল্যান, শাবাশ, চমৎকার। আর আমাকেই পেলে এই গেম খেলার জন্য? আচ্ছা, আমার মুখে কি লেখা ছিল যে আমি একটা বোকা? তিলক, আই এম সরি, বাট ইট ওয়াজ আ পার্ট অফ মাই মিশন। তুমি না হলেও অন্য কেউ তো হতোই। অহনাকে কাছে টেনে ওর হাত দুটো ধরে তিলক বলল, তাহলে আমি কেন বলো, আমি কেন? আচ্ছা, সবটাই কি নাটক ছিল? একবারের জন্য কি আমাকে ভালোবাসোনি তুমি? না, কোনোদিনও না। আমার জীবনে ভালোবাসা বলে কিছুই নেই। যেদিন মা বাবাকে হারালাম সেদিনই আমার জীবনের সব ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। তোমাদের হিন্দুরাই আমার মা বাবার প্রাণ কেড়েছে। কি দোষ ছিল ওদের? আরে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলাম আমরা, ওখানে একটা মার্কেটে জঙ্গি সন্দেহে গান ফায়ার হলো। আমার মা বাবা ওখানে ছিল, জঙ্গিদের সাথে সাথে ওরাও শহীদ হয়ে গেল। শুধুই আফসোস হয় সেদিন আমাকে কেন নিয়ে যায়নি ওরা, কেন আয়ার কাছে রেখে গিয়েছিল। না হলে মা বাবার সাথে আমিও জান্নাতে থাকতাম শান্তিতে। যতই বড় হয়েছি এই ঘটনা আমার রক্তকে গরম করেছে। তারপরই ঠিক করেছিলাম হিন্দুদের মেরেই জান্নাত হাসিল করব। তোমাদের রয়ের একটা অফিস উড়িয়ে তাবাহি সবে শুরু হলো, তবে মিশন তো এখনো বাকি। ভারতকে এভাবেই একটু একটু করে শেষ করে দেব আমরা। যদিও আফসোস, আমি ধরা পড়ে গেলাম। মাহি এবার বলল, ধরা তো আপনাকে পড়তেই হতো মিসেস অহনা। উপস, অহনা তো আপনার নামই নয়। আসল নাম কি যেন আপনার? ফাতেমা হোসেন। কে, তাই তো? আমাদের আসল নাম বলে কিছুই হয় না, প্রয়োজন পড়লেই বদলে যায়। বেশ, তাহলে এবার নেক্সট প্ল্যানগুলো বলে দিন। ওসি কানাই বসাক এবার বললেন, চিন্তা করো না মাহি, আইপিএস বিক্রমাদিত্য পান্ডে এসেছেন। ওনার মতন শক্ত লোহা আমি খুব কম দেখেছি। সব সত্যি বের করে নেবেন।
তাহলে তিলকদা, আমার কাজ এখানেই শেষ। অহনা ওরফে ফাতেমাকে আপনার সামনে নিয়ে এসেছে, এবার ওর বিচার পুলিশের হাতেই ছেড়ে দিন। নারায়ণ চক্রবর্তী এবার অহনার সামনে এসে বলল, এই পুরোটার ফিলিংস নিয়ে তুমি খেলেছো মা। আমি যে খুব ভালোবেসেছিলাম তোমায়, আমার সাথে এরকম করতে পারলে? কেন এত কাছে এসেছিলে আমাদের? আমি তো মেয়ের মতোই তোমায়। ছাড়ো বাবা, ভুলে যেও না তুমি একটা অমানুষের সাথে কথা বলছো। এদের হৃদয় বলে কিছুই নেই, তাই এরা আমাদের আবেগ বুঝবে না। তাই তো আমার মায়ের মতো মানুষকে ও ছাড়লো না। হয়তো রাজকেও, ভাগ্য ভালো রাজু চুপ হয়ে গিয়েছিল, নয়তো ওকেও আমরা আর পেতাম না। আমার কিছুই করার ছিল না তিলক। আমাদের মিশনে যেই বাধা হয়ে আসবে তাকে সরিয়ে দেওয়ার অর্ডার আছে। কিন্তু ওই মানুষটা যে তোমাকে মেয়ের মতো ভালোবেসেছিল, তাকে মারার আগে একবারও তোমার হাত কাঁপলো না, তাই না? ছাড়ো, কেন বলছি তোমাকে এসব? তুমি তো, আচ্ছা তুমি আগে কেন চলে গেলে না? কেন 4 বছর ধরে নাটক করে গেলে বলো? কেন? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর তুমি বেবির জন্য প্রেশার দিতে শুরু করলে। আর পারলাম না, তাই সিঙ্গাপুরকেই ফাইনাল ডেস্টিনেশন বানালাম। উফ, কি বোকা আমি! অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়েছিলাম একটা টেরোরিস্টের সাথে। ছি ছি, 4 বছর ধরে আমি, কিন্তু এই 4 বছর আমি চাইলেও ভুলতে পারবো না। এটাই সত্যি। আমিও বলবো না তিলক, শেষে এটুকুই বলবো, তুমি আমার জীবনে একটা বিশেষ জায়গাতেই থাকবে, আর বাবাকেও আমি নিজের বাবার মতোই। থাক, এসব বলে আর আমাকে দুর্বল করো না। তোমাকে ভুলতে চাই আমি, একটা বেঈমান। ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ক্ষতি করে দিল। মিস্টার বসাক, দেখবেন যাতে এর কড়া শাস্তি হয়। তিলক ওর বাবাকে বলল, চলো বাবা, এখানে আর কোনো কাজ নেই আমাদের, এবার পুলিশটা সবটা দেখে নেবে। মাহি অহনা ওরফে ফাতেমাকে বলল, ঠিক জায়গায় নিশানা ছিল আপনার, তাই আপনি সফল। কিন্তু উনি সত্যিই বড্ড ভালোবেসে ফেলেছিলেন আপনাকে ফাতেমা, তাই একদিকে আপনি নিঃস্ব। এত ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললেন। একটা উপদেশ, যাই করুন কখনো কারোর ফিলিংসের সাথে খেলবেন না প্লিজ। চললাম, এবার জেলে বসে জান্নাত নসিব হোক আপনার। মাহি চলে গেল। এয়ারপোর্টের বাইরে বসেছিল তিলক আর নারায়ণ চক্রবর্তী। মাহিকে দেখেই ওরা উঠে দাঁড়ালো। তিলক বলল, অনেক ধন্যবাদ ভাই। আমি আর কি করলাম দাদা, যা করলো পুলিশ করলো। ওসি কানাই বসাক এসে বললেন, আরে সব তো তোমারই প্ল্যানে হলো মাহি, নয়তো আমি কেসটাই জানতাম না। একদম তোমার কথা মতোই সব কাজ এগিয়েছে। অ্যাট লাস্ট আমরা সফল। যাই হোক, আমি বাড়ি চললাম। ও হ্যাঁ, ইশিকা মা ফোন করে বললো তোমাকে নাকি ফোনে পাচ্ছে না। তাড়াতাড়ি কল ব্যাক করো, নয়তো দুঃখ আছে। হ্যাঁ মামা, এক্ষুনি করে নিচ্ছে। কানাই বসাক চলে গেলেন। তিলক মাহির পিঠে হাত দিয়ে বলল, তোমার ইউপিআই আইডিটা দিও ভাই, অনেক উপকার করলে। অন্তত মনের জ্বালাটা তো মিটলো, আর আমার বোনকেও তো তুমি সুস্থ করলে। আমিও নিজেকে ফিরে পেয়েছি দাদা। কিছু প্রমাণ করার ছিল, অ্যান্ড আই ডিড ইট। আপনারা ভালো থাকবেন। অনুরোধ রইল, পুরনো স্মৃতিগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। চললাম। আর হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে আমি আমার কিউআর কোড পাঠিয়ে দিয়েছি। আগাম, থ্যাংক ইউ। শুনছিলেন বধূ অন্তর্ধান রহস্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব। একটি জমজমাট থ্রিলার কাহিনী শেষ হলো এখানেই। আজকের গল্প পাঠে ও ডিটেকটিভ মাহির ভূমিকায় ছিলাম আমি অভিক। বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, পিয়ালি, সৌরভ রায়, রৌনক, সৌমিক, দিব্যেন্দু দাস, বর্ণালী, সুপ্রজা, পার্থ অরুণদেব, দিব্যেন্দু গোস্বামী, মধুরা, খুশি, রাহুল এবং আমি অভিক। শব্দ সংযোজনে সৃজা, আবহ নির্মাণ কৌশিক বসু,
প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরেকটি নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।